পরীক্ষার আগে অনেকেই মরা কান্না কাঁদে। এই পড়া হয়নি, সেই পড়া হয়নি, এখনো অনেক বাকি, কি হবে, পাস করতে পারবো কিনা, কাট অফ কত যাবে। তো এই সব চিন্তা মাথা থেকে ঝেড়ে মুছে ফেলে দাও এবং কাল এইটুকু ভাবো যে একটা পর্যন্ত যদি তুমি হাসিটাকে ধরে রাখতে পারো তাহলেই তুমি এই খেল কা सिकंदर बन जाओगे। रोते हुए आते हैं सब, हंसता हुआ जो जाएगा, वो मुकद्दर का सिकंदर जाने मन कहलाएगा। তো দেখো যে ওস্তাদের মার শেষ রাতে বা শেষ দিনেও বলতে পারো যে তোমাদের ডাব্লিউপিএসআই কেপিএসআই বা অন্যান্য পরীক্ষা যেমন ওয়্যারলেস অপারেটরের ক্ষেত্রেও দিয়েছিলাম এবং অনেকেই তোমরা বলেছিলে যে সেই ভিডিও থেকে কমসে কম তোমরা 6-7টা হুবহু কমন পেয়েছিলে। তো এবারেও যে আসবেই সেরকম গ্যারেন্টি দিতে পারছি না, তবে অবশ্যই আসতে পারে। এবং একটা জিনিস জানো, অনেকের ক্ষেত্রে শোনা গেছে যে জাস্ট এক্সামের 2 দিন 1 দিন আগে পড়ে বা 1 সপ্তাহ আগে পড়ে অনেকে অনেক এক্সাম ক্র্যাক করেছে, এরকমও থাকে। তো অ্যাকচুয়ালি কি সত্যি সেটা হয়? সেটা হয়। ব্যাপারটা হচ্ছে তার মধ্যে যদি আগে থেকে পড়া থাকে বা বেসিক জিনিস ক্লিয়ার করা থাকে, তাহলে যেটাকে বলে যে স্টেজে মেকআপ দেওয়া সেটা হতে পারে। তাই সেটার জন্য জরুরি যেটা হচ্ছে সেটা হচ্ছে স্মার্ট স্টাডি বলা হয় তাকে, স্মার্ট স্টাডি। অর্থাৎ কোন জিনিসগুলো বা কোন ক্ষেত্র থেকে কোশ্চেন আসে, মানে এমন কিছু টপিক আছে বা এমন জায়গা আছে যে জায়গা থেকে তোমাকে কোশ্চেন দেবেই। তো সবটা মোটামুটি একটা ভিডিওর মধ্যে তোমাদেরকে রিভাইজ করার চেষ্টা করছি অল সাবজেক্ট। তো প্রথমে দেখো ইএনভিএস অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ দিয়ে শুরু করছি। জানো যে বায়ুমণ্ডলের প্রধান উপাদান যেটা নাইট্রোজেন 78% থাকে এবং বেশিরভাগ পরিমাণটা সবই নাইট্রোজেনে ভর্তি। আর যেটা আমরা চিপসের প্যাকেট বলি, ফোলানো থাকবে দেখবে, সেই চিপসের প্যাকেটে নাইট্রোজেন গ্যাস ভরা থাকে। অক্সিজেনটা প্রায় 21%, কোনো বইয়ে 20.60 থাকতে পারে। কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা হচ্ছে 0.034%, আর্গনের পরিমাণটা হচ্ছে 0.93%। এবার যে বিভিন্ন বায়ুমণ্ডলের স্তরগুলো রয়েছে দেখো। তো ট্রপোস্ফিয়ার জানো যে 17 কিমি পর্যন্ত, 0 থেকে 17 কিমি পর্যন্ত বিস্তৃত রয়েছে। তারপরে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার অর্থাৎ 50 কিমি পর্যন্ত বিস্তৃত। এখানে ঝড়ঝাপটা সব হয় বলে এটাকে কি বলা হয় যে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। এখানে ঝড়ঝাপটা বা ঋতু পরিবর্তন সম্পর্ক লক্ষ্য করা যায় বলে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। স্ট্র্যাটোস্ফিয়ার যেটা 50 কিমি পর্যন্ত বিস্তৃত, এখানে শান্ত থাকে, এই কারণের জন্য এখানে কি জেট বিমান চলাচল করে এবং এটাকে কি বলা হয় শান্ত মণ্ডল বলে। তারপরে নেক্সট হচ্ছে দেখো মেসোস্ফিয়ার, তারপরে হচ্ছে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারটাতে কি হয় যে এখানে কসমিক রে থাকে, এই কারণের জন্য নামই তো থার্মো, থার্মো মানে হচ্ছে তাপ, এখানে টেম্পারেচারটা কি হয় ম্যাক্সিমাম হয়। এবং থার্মোস্ফিয়ারের মধ্যে কি হয়েছে তোমার রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়, প্লাস হচ্ছে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়, তারপর হচ্ছে মেরু জ্যোতি দেখা যায়। ঠিক আছে, এই কারণের জন্য কি অনেক সময় এটাকে আয়োনোস্ফিয়ারও বলা হয় থার্মোস্ফিয়ারকে। আর শেষ যেটা সেটাকে বলা হয় এক্সোস্ফিয়ার, ওটা লেখা হয়নি। শেষ যেটা যে স্তর সেটাকে বলা হয় এক্সোস্ফিয়ার। এখানে কি হয় এক্সোস্ফিয়ারে তোমার হাইড্রোজেন গ্যাস, হিলিয়াম গ্যাস, এই সমস্ত গ্যাস থাকে, হাইড্রোজেন গ্যাস থাকে, হিলিয়াম গ্যাস থাকে এবং স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় বা এখানে থাকে স্যাটেলাইট, স্পেস সেন্টার স্থাপন করা হয়, সেটা হচ্ছে এক্সোস্ফিয়ারে। এবার দেখো গ্রিন হাউস এফেক্টের সঙ্গে কি না জড়িত। গ্রিন হাউস এফেক্ট অর্থাৎ সূর্য থেকে যে আল্ট্রাভায়োলেট রশ্মি, এই সরি, যে ইনফ্রারেড রশ্মি বা হচ্ছে অবলোহিত রশ্মি বলে, অবলোহিত রশ্মিটা কি হয় খুবই ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের হয়। তো ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের হয় এবং বায়ুমণ্ডলে যে বিভিন্ন গ্যাস থাকে যেমন হচ্ছে জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, মিথেন, তারপর হচ্ছে ক্লোরোফ্লোরো কার্বন, এইগুলোকে কি বলা হয় গ্রিন হাউস গ্যাস বলা হয়। এই যে ক্ষুদ্র তরঙ্গ অবলোহিত রশ্মি সেটাকে ধরে রাখে, তার ফলে তাপটা কি হতে পারে প্রতিফলিত হয়ে ফিরে যেতে পারে না, ফলে গরম হয়ে যাচ্ছে। তো এটাকে বলা হয় যে গ্রিন হাউস এফেক্ট, অর্থাৎ আমাদের পরিবেশ উষ্ণ হয়ে যাচ্ছে। এবার এখানে একটা কোশ্চেন যেটা হয় যে প্রধান গ্রিন হাউস গ্যাস তোমাকে যদি পরীক্ষায় দেওয়া হয় তাহলে কোনটা লিখবে, কার্বন ডাই অক্সাইড নাকি জলীয় বাষ্প। জলীয় বাষ্প বা যেটাকে ইংলিশে ওয়াটার ভেপার বলা হয় মানে H2O, আর কার্বন ডাই অক্সাইড, এই দুটো হচ্ছে প্রধান গ্রিন হাউস গ্যাস। দুটোই যদি দেওয়া থাকে তাহলে H2O টাকে মারবে, কারণ ওয়াটার ভেপারের পরিমাণটা একটা ভ্যারি করে 0.1 থেকে 0.4% অব্দি থাকতে পারে। এই কারণের জন্য কোনো কোনো জায়গায় বা সিভিল ডিফেন্সের পরীক্ষার ক্ষেত্রে ওয়াটার ভেপারটাকে নেওয়া হয়েছিল, কার্বন ডাইঅক্সাইডকে নেওয়া হয়। তাই দুটো যদি থাকে তাহলে জলীয় বাষ্প মারবে, আর যদি শুধু কার্বন ডাইঅক্সাইড থাকে তাহলে কার্বন ডাইঅক্সাইডকে মারবে। আর অন্যদিকে একটা পয়েন্ট মনে রাখো যে তবে এদের মধ্যে ক্লোরোফ্লোরো কার্বন যেটা আছে, ক্লোরোফ্লোরো কার্বনের কি হচ্ছে তাপ শোষণ ক্ষমতা সব থেকে বেশি। অর্থাৎ এরা পরিবেশে বেশি পরিমাণে আছে, ওই কারণের জন্য প্রধান গ্রিনহাউস গ্যাস। কিন্তু ক্লোরোফ্লোরোকার্বন যদি কার্বন ডাই অক্সাইডের মতো বা জলীয় বাষ্পের পরিমাণে থাকতো তাহলে আরো মারাত্মক হয়ে যেত। অর্থাৎ এদের যে তাপ শোষণ ক্ষমতাটা সেইটা বেশি, অর্থাৎ কি বলবো মানে মাত্রাটা বেশি। তারপর হচ্ছে দেখো যে ওজোন স্তর ধ্বংস করে সিএফসি প্রভাবে ক্লোরোফ্লোরোকার্বন। জানো যে ক্লোরোফিল এক ধরনের, সিএফসি তে সক্রিয় ক্লোরোফিল
মানে ক্লোরিন পরমাণু থাকে, তো সেটা ওজোন স্তরকে ভেঙে দেয় ক্রমশ। এর ফলে কি হচ্ছে, আল্ট্রাভায়োলেট রশ্মি অতিবেগুনি রশ্মি সরাসরি আমাদের মানুষের দেহে প্রবেশ করছে, তারপরে ত্বকের ক্যান্সার ঘটছে, তারপর হচ্ছে সমুদ্রের পরিবেশগত সমস্যা ঘটছে, মাছ পোকা টোকা এই সমস্ত জিনিস মারা যাচ্ছে। নেক্সট দেখো যে অ্যাসিড বৃষ্টি বা হচ্ছে অ্যাসিড রেইন যেটাকে বলা হয়, কি হয় যে সালফার নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড প্রথমে বাতাসের সঙ্গে বিক্রিয়া করে কি হচ্ছে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করছে, এবং সেটা জলের সঙ্গে মিশে গিয়ে কি হচ্ছে H2SO4 রূপে বৃষ্টির সঙ্গে পড়ছে। তো এই যে H2SO4 সালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে প্রধান অম্ল বৃষ্টির জন্য দায়ী যৌগ। প্রায় 60 থেকে 70% হচ্ছে সালফিউরিক অ্যাসিডের জন্য ঘটে, এবং তারপরে হচ্ছে মোটামুটি 30% হচ্ছে নাইট্রিক অ্যাসিড ঘটায়। এবার যদি তোমাকে পরীক্ষা দেয় এদের মধ্যে কোনটি হয়তো তোমাকে দিল যে অ্যাসিড বৃষ্টি ঘটায় না, তো যদি অপশনে দেয় নাইট্রোজেন, সালফার, হাইড্রোজেন, কার্বন, তো কার্বন ঘটায় না, কিন্তু কার্বনটা অ্যাসিড বৃষ্টি ঘটায় না, বাদ বাকিগুলো ঘটায়। সরি, হাইড্রোজেনটাকে বাদ দাও, হাইড্রোজেন পড়ছে না। তারপর দেখো যে বিভিন্ন পরিবেশ সম্মেলন যেগুলো হয়েছিল, যেমন হচ্ছে প্রথমে বসুন্ধরা সম্মেলন, জানো যে 1992-তে হয়েছিল বসুন্ধরা সম্মেলন। কোথায়? ব্রাজিল। জায়গাটার নাম হচ্ছে কি, ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে হয়েছিল। যে সংস্থাটা করেছিল সেই সংস্থাটার নাম হচ্ছে ইউএনসিইডি, পুরো নাম হচ্ছে দ্য ইউনাইটেড নেশনস কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। এবং পরিবেশ সংক্রান্ত এখানে কি করা হয়েছিল, 21টি কর্মসূচি গৃহীত হয়েছিল, সেই জন্য এজেন্ডা 21 নামে পরিচিত। কোশ্চেন দিতে পারে, ভীষণ ইম্পর্টেন্ট, যে কোন সম্মেলন এজেন্ডা 21 নামে পরিচিত ছিল। তারপরে নেক্সট দেখো যে হচ্ছে কিয়োটো প্রোটোকল। তার আগে মন্ট্রিল প্রোটোকলটা বলে দিই। তার কারণটা হচ্ছে যে মন্ট্রিল প্রোটোকল যেটা, সেটা হচ্ছিল 1987-এ হয়েছিল। তো মন্ট্রিল প্রোটোকল 1987-এ হয়েছিল কানাডার মন্ট্রিল শহরে। কানাডার মন্ট্রিল শহরে মন্ট্রিল প্রোটোকল হয়েছিল। কিসের জন্য, কোন উদ্দেশ্যে, সেটা হচ্ছে ওজোন স্তর ধ্বংসের মোকাবিলার জন্য মন্ট্রিল প্রোটোকল আয়োজন করা হয়েছিল, এবং বলা হয়েছিল সেখানে যে 2050 সালের মধ্যে সিএফসি এর নির্গমন রোধ করা হবে। এটা ছিল মন্ট্রিল প্রোটোকলের বিষয়। তারপরে দেখো কিয়োটো প্রোটোকল যেটা, সেটা 1997-এ হয়েছিল 11 ডিসেম্বর জাপানের কিয়োটো শহরে। জাপানের কিয়োটো শহরে হয়েছিল কিয়োটো প্রোটোকল। এইখানে প্রধান উদ্দেশ্যটা কি ছিল, যে 2020 সালের মধ্যে গ্রিন হাউস গ্যাস, 2020 সালের মধ্যে গ্রিন হাউস গ্যাস যেটা, সেই গ্যাসের পরিমাণ 50% কমানো হবে, সেইটা বলা হয়েছিল। তাই ভীষণ ইম্পর্টেন্ট এই জায়গাটা। তোমাকে দিতে পারি ওজোন স্তরের বিরুদ্ধে কোন সম্মেলনে নেওয়া হয়েছিল, মন্ট্রিল প্রোটোকলে। তারপর হচ্ছে গ্রিন হাউস গ্যাস কমানোর কথা কোন সম্মেলনে বলা হয়েছিল, সেটা হচ্ছে কিয়োটো প্রোটোকলে। আর একটা টার্মের সঙ্গে জেনে রাখো, জেনে রাখো, সেটা হচ্ছে ইউট্রোফিকেশন আর হচ্ছে অ্যালগাল ব্লুম। অর্থাৎ সাবান ডিটারজেন্ট বেশি পরিমাণে ব্যবহার করা হলে কি হয়, যে জলাশয়ের কি হয়, যে কচুরিপানা বা শৈবাল এই সমস্ত জিনিস তাড়াতাড়ি বৃদ্ধি পায়। তার ফলে কি হয়, জলদ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং জলজ প্রাণী এবং অন্যান্য প্রাণীগুলো মারা যায়। এটাকে বলা হচ্ছে ইউট্রোফিকেশন এবং হচ্ছে গ্লোবাল এই অ্যালগাল ব্লুম। তারপর দেখো জৈব বিবর্ধনটা কি। জৈব বিবর্ধন হচ্ছে যে নানা রকম কীটনাশক আমরা কি করি, যে কীটনাশক আমরা বিভিন্ন শাকসবজি বা হচ্ছে ধান টান এই সমস্ত জায়গাতে ছড়াই। তো সেই সমস্ত জিনিসগুলো কি হয়, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে খাদ্য শৃঙ্খলের মধ্য দিয়ে কি হয়, আমরা যে ধান টান বা চাল ভাত টাত খাচ্ছি, বা হচ্ছে তোমার হয়তো মাছ টাছ খাচ্ছি, সেই সব জায়গাতে যেমন বিভিন্ন কীটনাশক প্রয়োগ করা হয়, তো এই সবগুলো আমাদের শরীরে, মানুষের দেহে প্রবেশ করা হয়। এই জিনিসটাকে বলা হয় জৈব বিবর্ধন বা হচ্ছে বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন বলা হয় এটাকে। দেখি দেখো যে ভারতের বনভূমি ভীষণ ইম্পর্টেন্ট, যে ন্যাশনাল ফরেস্ট পলিসি অনুযায়ী ভারতে কত পার্সেন্ট বনভূমি থাকা উচিত, 33% থাকা উচিত, কিন্তু বর্তমানে 21% আছে। এবং সব থেকে বেশি বনভূমি আছে মধ্যপ্রদেশে। এই জায়গাটা ভালো করে ক্লিয়ার করে নেবে। যদি বলা হয় সব থেকে পরিমাণ হিসাবে কোথায় আছে, সেটা হচ্ছে মধ্যপ্রদেশে। কিন্তু শতাংশ অর্থাৎ পার্সেন্টেজ অনুযায়ী যদি বলো, তাহলে সেই ক্ষেত্রে আন্দামান নিকোবর, কিন্তু এটা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল। তাই যদি রাজ্য হিসেবে বলে, তাহলে রাজ্য হিসেবে হচ্ছে মিজোরামে সব থেকে বেশি আছে, সেটা শতাংশ অনুযায়ী। আর যদি পরিমাণ বলে, তাহলে মধ্যপ্রদেশ। আর যদি বলে পার ক্যাপিটা এরিয়া অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলে, তাহলে হচ্ছে অরুণাচল প্রদেশে। এবার দেখো মুখ্য বা হচ্ছে প্রধান বায়ু দূষক কোনগুলো। প্রধান বায়ু দূষক হচ্ছে কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড। গৌণ কোনগুলো, গৌণ হচ্ছে যেগুলো সরাসরি ঘটায় না, সেগুলো হচ্ছে ওজোন, তারপর হচ্ছে প্যানের পুরো নাম কি, পার অক্সি অ্যাসিটাইল
নাইট্রেট। এখনো পর্যন্ত 9 মিনিট মোটামুটি হয়ে গেল। তো যাদের চ্যানেলটা ভালো লাগলো তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট ঠোকো আর সাবস্ক্রাইব করো, আর যদি ভালো না লাগে তাহলে ছেড়ে যেতে পারো বা শেষ পর্যন্ত দেখতে পারো যে আরো ভালো কিছু আছে কিনা বলে। তো দেখো যে যানবাহন ও শিল্প কারখানা থেকে নির্গত সব থেকে বিষাক্ত গ্যাস যেটা হচ্ছে সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড। ইম্পর্টেন্ট ভীষণ কোশ্চেন দিতে পারে, যে অপশন দিয়ে দিল সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন সেই জন্য দিয়ে দিলাম। তারপর যে দেখো ব্ল্যাক ফুড ডিজিজ, ব্ল্যাক ফুড ডিজিজটা কি হয় যেন আর্সেনিক, অর্থাৎ জলে যে আর্সেনিকের সর্বোচ্চ মাত্রা নির্ধারিত করা হয় সেটা হচ্ছে 0.05 মিলিগ্রাম পার লিটার। অর্থাৎ প্রতি লিটার জলে 0.05 মিলিগ্রাম পর্যন্ত পারমিসিবল, এটা গ্রহণযোগ্য। তার বেশি হলে কি হয় যে মানুষ আর্সেনিক যুক্ত বেশি জল পান করলে পরে দীর্ঘদিন পান করলে কি হয়েছে হাত ও পায়ের তলা কালো কালো ছোপ ছোপ হয়ে যায়, সেটাকে বলা হয় যে ব্ল্যাক ফুট ডিজিজ। নেক্সট দেখো তারপরে হচ্ছে যে ফ্লোরাইডের মাত্রা হচ্ছে প্রতি লিটারে ম্যাক্সিমাম হচ্ছে 1.5 মিলিগ্রাম পর্যন্ত পারমিসিবল। তো এর বেশি হয়ে গেলে কি হয়, দাঁতের মাড়ি ক্ষয়ে যায়, তারপর হচ্ছে হাড় বেঁকে যায়, যেটাকে কি বলা হয় যে ফ্লোরোসিস বলা হয় বা নকনি সিনড্রোম বলা হয়। এবার দেখো যে ব্লু বেবি সিনড্রোম বলে একটা রোগ আছে, ব্লু বেবি সিনড্রোম। এটা কি হচ্ছে যে নাইট্রোজেন সারের অতিরিক্ত ব্যবহার হলে এটা কি হয় যে শিশুদের ক্ষেত্রে দেখা যায় যে রক্তে অক্সিজেনের যে সরবরাহটা সেইটা কমে যায়, সেটাকে বলা হয় যে ব্লু বেবি সিনড্রোম। তারপরে মিনামাটা পারদ থেকে ছড়ায়। তারপরে হচ্ছে জাপানে এই তোমার ইটাই যেটা সেটা হচ্ছে ক্যাডমিয়ামের কারণে হয় ইটাই রোগ। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নির্ধারিত শব্দের নিরাপদ মাত্রা কত? 45 ডেসিবেল। তারপর দেখো ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল 1984-এ, যৌগটির নাম ছিল মিথাইল আইসোসায়ানেট। 1986 সালে চেরনোবিল দুর্ঘটনা ঘটেছিল ইউনিয়ন সোভিয়েত রাশিয়াতে। তারপর দেখো যে চিপকো আন্দোলন হয়েছিল 1973 সালে। কোথায় হয়েছিল? তোমার উত্তরাখণ্ডের গাড়োয়াল জেলায়। উত্তরাখণ্ড জায়গাটার নাম ছিল গাড়োয়াল জেলায়। প্রথমে মহিলাদের দ্বারা পরিচালিত হয়েছিল, এই কারণের জন্য WBCS এ কোশ্চেন দিয়েছিল। সেই ক্ষেত্রে নারীবাদী আন্দোলন নেওয়া হয়েছিল, কিন্তু যেটা বন সংরক্ষণের বিরুদ্ধে, অর্থাৎ এই বন সংরক্ষণের জন্য এই আন্দোলন শুরু হয়েছিল। তো প্রধান নেতা সুন্দরলাল বহুগুণা, কিন্তু মহিলা হিসাবে যদি নাম বলো তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে সরলাবেন, তারপর হচ্ছে মীরাবেন, এরা ছিল প্রথম সারির দিকে, এবং পরবর্তীকালে সুন্দরলাল বহুগুণা ছিল এদের হেড। এবং সুন্দরলাল বহুগুণা সম্প্রতি মারাও গিয়েছেন, তাই দিতে পারে যে তিনি কিসের সঙ্গে জড়িত ছিলেন? চিপকো আন্দোলন। চিপকো কথার অর্থ হচ্ছে কি? জড়িয়ে ধরা। নেক্সট যে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট JFM, ঠিক আছে, এটা যেমন মেদিনীপুর জেলা আড়াবাড়িতে আছে, শাল গাছের পুনরুদ্ধারের ব্যাপার নিয়ে এগুলো একটু করে নেবে। তারপরে অন্যান্য যে সমস্ত সাইলেন্ট ভ্যালি কেরালাতে আছে, বিষ্ণুই আন্দোলন রাজস্থানে হয়েছিল, শম্ভুজি করেছিলেন, নর্মদা বাঁচাও মেধা পাটকর, একটু দেখে নেবে। এবার দেখো যে অর্থনীতি, কেন বলছি এই কারণের জন্য, দেখো যে এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থনীতি ছোট চ্যাপ্টার, মানে অতটা বেশি ডেপথে করা দরকার নেই, কিন্তু হয়তো দেখা গেল এখান থেকে দুটো তিনটে কোশ্চেন পেয়ে গেলে, এই কারণের জন্য আগে এগুলো পড়িয়ে দিচ্ছি। তো দেখো যে ইকোনমিক্স, অর্থনীতির জনক যেন যে অ্যাডাম স্মিথকে বলা হয়। ভারতের অর্থনীতি কি প্রকৃতির? মিশ্র প্রকৃতির। এবার হচ্ছে জিডিপি জিনিসটা কি? যে কোনো একটা ভৌগোলিক সীমার মধ্যে একটা বছরে নির্দিষ্ট সময়ের মধ্যে বা একটা বার্ষিকে বা একটা ফিনান্সিয়াল ইয়ারে যত পরিমাণ মালপত্র বা সার্ভিস উৎপন্ন হয়, অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিসেস উৎপন্ন হয়, সেইটাকে কি বলা হচ্ছে? সেই ন্যাশনালের বা সেই ভৌগোলিক সীমার জিডিপি বলা হয়। জাতীয় আয় মানে কি হয়? যে জাতীয় আয় অর্থাৎ জিডিপি যত পরিমাণ হলো তার তো কিছু অপচয় আছে বা লোকসান আছে। তো জাতীয় আয় থেকে তুমি ডেপ্রিসিয়েশন বা খরচ যদি বাদ দাও তাহলে সেটা হচ্ছে যে ন্যাশনাল ইনকাম, তাকে জাতীয় আয় বলা হয়। তো দেখো যে ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় পরিমাপ করে কে? CSO, মানে যে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। পুরো নামটা কি? সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। তারপর নেক্সট দেখো যে প্ল্যানিং কমিশন একবার ন্যাশনাল প্ল্যানিং কমিশন যেটা, সেটা জওহরলাল নেহরুর আমাদের প্রতিষ্ঠা হয়েছিল 1938 সালে। তারপরে হচ্ছে তোমার ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল বলে একটা গঠিত হয়েছিল, NDC, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, 1952 সালে। আর যেটা প্ল্যানিং কমিশন বলছে, প্ল্যানিং কমিশনটা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1950 সালে জওহরলাল নেহরুর নেতৃত্বেই। তারপরে পরবর্তীকালে যেটা প্ল্যানিং কমিশন 1951 থেকে, অর্থাৎ পঞ্চবার্ষিকী প্ল্যান যেটা, সেটা 1951 সাল থেকে শুরু হয়েছিল। প্রথমে 1951 থেকে 56, তারপর 56 থেকে 61 এগুলো আছে। কিন্তু রিসেন্ট যেটা হয়েছে অর্থাৎ 2015 সালে কি গঠিত হয়েছে সেটা হচ্ছে নীতি আয়োগ, মানে যেটা হচ্ছে তোমার 15 বছরের প্ল্যান। নীতি আয়োগ যেটা, সেটা হচ্ছে 15 বছরের প্ল্যান।
এটার পুরো নামটা কি নীতি আয়োগের, অর্থাৎ পুরো নামটা হচ্ছে কি ন্যাশনাল ইনস্টিটিউশন, ভালো করে দেখবে এটা আসতে পারে পরীক্ষায়, যে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, যেখানে চেয়ারম্যান হিসেবে কি থাকবে, প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী চেয়ারম্যান হিসাবে থাকবেন, মানে বর্তমানে এখন নরেন্দ্র মোদী আছে নীতি আয়োগের চেয়ারম্যান। তো সেটা কত সালে হয়েছিল, 2015 সালে জানুয়ারিতে প্রতিষ্ঠা হয়েছিল নীতি আয়োগ। প্রথম জনগণনা, এটা ভীষণ ইম্পর্টেন্ট, 1872 সালে প্রথম গণনা হয়েছিল লর্ড মেয়র আমলে, কিন্তু তারপর থেকে কি হয়েছিল, 1881 সাল থেকে প্রতি 10 বছর অন্তর জনগণনা হয়ে আসছে, অর্থাৎ প্রথম হয়েছিল 1872 সালে, কিন্তু 81 সাল থেকে পরপর হয়ে আসছে, যেটা লাস্ট 2011 সালে হয়েছে। দেখো সেন্সাসের ব্যাপারটা দেখে না, যে সেন্সাস 2011 সেন্সাস কি ছিল, যে পুরুষের সংখ্যা হচ্ছে 624 মিলিয়ন, তারপর হচ্ছে মহিলার সংখ্যা হচ্ছে 586 মিলিয়ন, শিক্ষিতের হার ছিল 74.04%, লিঙ্গ অনুপাত হচ্ছে প্রতি 1000 পুরুষের হচ্ছে 914 জন, আর জনঘনত্ব হচ্ছে প্রতি বর্গ কিমিতে 382 জন। নেক্সট দেখো যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, বা হচ্ছে যে মানব উন্নয়ন সূচক, মানে কোনো দেশের কত হেলদি লাইফ আছে, তারপরে হচ্ছে নলেজ, মানে শিক্ষা বা জ্ঞানের অধিকার আছে, ভালোভাবে বসবাস করতে পারছে, সেটাকে বলা হয়। যে প্রথম দেখো যে 1990 সালে মেহবুব উল হকের নেতৃত্বে এটা প্রথম দেওয়া হয়েছিল, এবং ভারতের বর্তমানে স্থান হিউম্যান ইন্ডেক্সে হচ্ছে 131-189টি দেশের মধ্যে, এবং নরওয়ে আছে 1 নম্বরে, প্রথমে 1 নম্বর স্থানে আছে কে, নরওয়ে। এবার দেখো গ্রিন রিভলিউশন বা হচ্ছে সবুজ বিপ্লব কত সালে হয়েছিল, 1966 সালে হয়েছিল। সবুজ বিপ্লবের জনক জানো যে নরম্যান বোরলগকে সবুজ বিপ্লবের জনক বলা হয়। আর ভারতবর্ষের সবুজ বিপ্লবের জনক হচ্ছে কি এম.এস. স্বামীনাথন, এম.এস. স্বামীনাথন। তো যে বিভিন্ন যে বিপ্লবগুলো রয়েছে, ঠিক আছে, সেই সমস্ত বিপ্লবগুলো একটু জেনে নিতে হবে। তাহলে দেখো যে হলুদ বিপ্লব কাকে বলা হয়, তৈলবীজ, তাই তো, তৈলবীজ। যেটা নীল বিপ্লব, সেটা হচ্ছে মাছকে বলা হচ্ছে নীল বিপ্লব। তারপর হচ্ছে রূপলি, যেটা গ্রে সিলভার, এটা হচ্ছে এগ, ডিম। তারপর হচ্ছে পোল্ট্রি, ডিম, পোল্ট্রি। আর একটা আছে রূপলি বিপ্লবের মধ্যে, সেটা হচ্ছে কটন। তারপর হচ্ছে হোয়াইট রিভলিউশন বা হচ্ছে সাদা বিপ্লব, মানে হচ্ছে দুধ। তারপর হচ্ছে লাল, দেখো হচ্ছে মাংস আর হচ্ছে টমেটো, মাংস আর হচ্ছে টমেটো। তারপরে পিঙ্ক যেটা, সেটা হচ্ছে চিংড়িকে বলা হয়। তারপর হচ্ছে গোল্ডেন সোনালি, সেটা হচ্ছে তোমার হর্টিকালচার বা হচ্ছে উদ্যানবিদ্যা। তারপর হচ্ছে বাদামি যেটা, সেটা হচ্ছে কোকোয়া, কোকোয়া। এবার দেখো যে শিল্পনীতি, ভারতে প্রথম শিল্পনীতি এসেছিল 1948 সালে, এরপরে 56, 77, 80, 91 অনেকবার এসেছে, ঠিক আছে, কিন্তু হচ্ছে শিল্পনীতি প্রথম এসেছিল 1948 সালে। আর যেটা 1956, এটাকে বলা হয় ইকোনমিক কনস্টিটিউশন অফ জোন, ঠিক আছে। এই ইকোনমিক কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, অর্থাৎ অর্থনীতির সঙ্গে যেটা ইন্ডাস্ট্রি জড়িত হয়েছিল, সেটা হচ্ছে তোমার এই কনস্টিটিউশনের সঙ্গে জড়িত ছিল, সেটা হচ্ছে 1956-এ। আর বিদেশের সঙ্গে যেটা অ্যাটাচ হয়েছিল, অর্থাৎ বিদেশিরা বিনিয়োগ করতে পারবে, সেই জায়গাতে কি হয়েছিল 1991 সালে, এটা বিদেশের সাথে ইন্ডাস্ট্রিয়াল পলিসি যেটা, সেটা 1991 সালে আসে। এবং যে বিভিন্ন শিল্প আছে জানো, তাদেরকে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী, যত প্রোডাকশন উৎপন্ন হয় বা আয় হয়, সেই অনুযায়ী ভাগ করা হয়েছে। মহারত্ন, তারপরে হচ্ছে নবরত্ন, মিনিরত্ন, এইভাবে কোম্পানিতে ভাগ করা হয়েছে। তো এখনো পর্যন্ত যেটা মহারত্ন কোম্পানি বলা হয়, মহারত্ন কোম্পানির মধ্যে, মহারত্ন কোম্পানি টোটাল এখন ভারতবর্ষে 10টা রয়েছে, মানে ওএনজিসি, আইওসি, সেল, এনটিপিসি যেগুলো পড়ছে, তার মধ্যে হচ্ছে এগুলো হচ্ছে মহারত্ন কোম্পানি। আর যেটা নবরত্ন কোম্পানি, সেই নবরত্ন কোম্পানি এখন বর্তমানে কটা রয়েছে, টোটাল হচ্ছে 14টা রয়েছে। এই যে পুরোগুলো এই সেল যেটা রয়েছে, ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আছে। সেল এর পুরো নাম জানো যে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, যার বর্তমানে এমডি আছে সোমা মণ্ডল। আর যে সেলের যে বিভিন্ন দপ্তরগুলো রয়েছে, মানে তোমার প্ল্যান্টগুলো রয়েছে, যেমন ভিলাই, ভিলাই স্টিল প্ল্যান্ট। এই ভিলাই স্টিল প্ল্যান্টটা কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছিল, সেটা হচ্ছে রাশিয়ার সহযোগিতায় গড়ে উঠেছিল। তারপর হচ্ছে রৌরকেল্লা, রৌরকেল্লা যেটা, সেটা হচ্ছে জার্মানির সহযোগিতায় গড়ে উঠেছিল। আর যেটা দুর্গাপুর, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, সেই দুর্গাপুরটা হচ্ছে ব্রিটেনের সহযোগিতায় গড়ে উঠেছিল। এবং সেলের সদর দপ্তর হচ্ছে, প্রধান দপ্তর আছে নিউ দিল্লিতে। তো যেটা ব্যাংকিং সিস্টেম, প্রথমে অয়ুত কমার্শিয়াল ব্যাংক, এটা হচ্ছে প্রথম ব্যাংক ধরা হয়, 1881 সালে প্রতিষ্ঠা হয়েছিল।
তারপরে হচ্ছে এরপরে পিএনবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক যেটা, সেটা 1894 সালে প্রতিষ্ঠা হয়েছিল। তারপরে হচ্ছে নেক্সট ইম্পেরিয়াল ব্যাংক যেটা, সেটা হচ্ছে লার্জেস্ট ব্যাংক বলা হয়, 1921 সালে প্রতিষ্ঠা হয়। তার পরবর্তীকালে ইম্পেরিয়াল ব্যাংকটারই নাম পরিবর্তন হয়ে স্টেট ব্যাংক হয়, অর্থাৎ 1955 সালে এটার নাম পরিবর্তন হয়ে স্টেট ব্যাংক হয়েছিল। এবং বর্তমানে স্টেট ব্যাংকেরই কি হয়েছে, বিদেশে সব থেকে বেশি শাখা রয়েছে হচ্ছে তোমার স্টেট ব্যাংকে। তারপরে যদি বলা হয় দ্বিতীয় বৃহত্তম শাখা রয়েছে, তাহলে সেটা হচ্ছে ব্যাংক অফ বরোদা। আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এমন কোনো পরীক্ষা নেই যে কোশ্চেন আসে না, চলে আসে। তো দেখো যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হিল্টন ইয়ং কমিশন দ্বারা 1935 সালে প্রতিষ্ঠা হয়। 1935 সালে প্রতিষ্ঠা হয়, কিন্তু যদি বলো অ্যাটাচ অফ অ্যাক্ট, আরবিআই অ্যাক্ট 1934, অর্থাৎ অ্যাক্ট 1934 অনুযায়ী 1935-এ প্রতিষ্ঠা হয়েছিল। এবং রিজার্ভ ব্যাংকের ফার্স্ট গভর্নর কে ছিল ওসবর্ন স্মিথ। এবং এর জাতীয়করণ হয়েছিল, ন্যাশনালাইজেশন হয়েছিল কত, 1949-এ, অর্থাৎ 1949 সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ন্যাশনালাইজেশন হয়। এবং প্রথম ভারতীয় গভর্নর যদি বলা হয়, প্রথম ভারতীয় গভর্নর, তাহলে সেই ক্ষেত্রে ছিল সিডি দেশমুখ। দেখো জাতীয় আয়ের উৎস, সেবা ক্ষেত্র থেকে সব থেকে বেশি পরিমাণে আসে ভারতবর্ষে 54 থেকে 55%, শিল্প ক্ষেত্র থেকে তারপরে নেক্সট হচ্ছে প্রায় তোমার 27 থেকে 28%, আর কৃষি ক্ষেত্র থেকে হচ্ছে 18 থেকে 19%। এটা হচ্ছে জাতীয় আয়ের উৎস। এবং পারলে পরে যেগুলো ব্যাংক রেট, রেপো রেট বা যেগুলো এসএলআর, যে জায়গাগুলো আছে একটু চেষ্টা দেখে নিও, হয়তো আসবে না কোশ্চেন, তাও একবার পারলে দেখে নিও। তো তোমাদের এনভায়রনমেন্টাল স্টাডিজ আর ইকোনমিক্সটা কমপ্লিট হলো, রিভাইজ হলো। এবার দেখো জেনারেল সায়েন্স প্যাটার্নে আলোচনা করছি। কাপড় কাচা সোডা, যেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট, মানে হচ্ছে Na2CO3। তারপর দেখো যে খাবার সোডাটা কি, খাবার সোডাটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, NaHCO3। খাদ্য লবণ মানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, কে খাদ্য লবণ। তারপর হচ্ছে বেকিং পাউডার হচ্ছে দেখো যে সোডিয়াম বাইকার্বনেট ও পটাশিয়াম হাইড্রোজেন টার্টারেটের মিশ্রণ। নেক্সট দেখো যে ইম্পর্ট্যান্ট ভীষণ তথ্য, এটা পরীক্ষায় আসতে পারে, আসে, সেটা হচ্ছে ভিনিগার কি। ভিনিগার হচ্ছে দেখো যে অ্যাসিডিক অ্যাসিডের জলীয় দ্রবণ, মাছ মাংস সংরক্ষণে অ্যাসপিরিন তৈরিতে ব্যবহার করা হয় ভিনিগার। তারপর দেখো মেথিলেটেড স্পিরিট হলো 95% অ্যালকোহলের জলীয় দ্রবণ, অর্থাৎ যেটাকে এথাইল অ্যালকোহল, আর যে জলীয় দ্রবণ সেটাকে কি বলা হয়, রেকটিফাইড স্পিরিটও বলা হয়। এবং এর সঙ্গে মিথাইল অ্যালকোহল, তারপরে ন্যাপথা, এইসব মিশিয়ে প্যারিডিন মিশিয়ে মেথিলেটেড স্পিরিট তৈরি করা হয়। কলিচুন কি হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড। কুইক লাইম কি, ক্যালসিয়াম অক্সাইড। এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড বা কলিচুন বা পোরাচুন, আর কুইক লাইম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডকে বলা হয়। এটা সাদা দুধের মতো হয়। তারপর দেখো যে ব্লু ভিট্রিয়াল, কপার সালফেট, CuSO4 5H2O, 5 অণু জল থাকে। নাইট্রোজেন ঘটিত অজৈব সারের নাম হচ্ছে অ্যামোনিয়াম সালফেট, NH4 2SO4। নাইট্রোজেন ঘটিত জৈব সার হচ্ছে ইউরিয়া, CONH2 পরীক্ষাগারে একটা জিনিস দিতে পারে যে পরীক্ষাগারে প্রথম অজৈব যৌগ কোনটা, তো পরীক্ষাগারে প্রথম অজৈব যৌগ ছিল হচ্ছে ইউরিয়া। সেটা কি থেকে তৈরি হয়েছিল, তো পরীক্ষাগারে প্রথম প্রস্তুত জৈব যৌগ হচ্ছে ইউরিয়া। বিজ্ঞানী ভুল হার প্রস্তুত করেছিলেন, ভুল হার। কালাজ্বরের, ঘুমের ওষুধ, তারপর যে ফর্মালডিহাইড, রেজিন ইত্যাদি প্রস্তুতে ইউরিয়া ব্যবহার করা হয়। এবার দেখো যে বিভিন্ন যেগুলো আকরিকের নাম পরীক্ষা আসার সম্ভাবনা থাকে, যে অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের নাম কি হচ্ছে, বক্সাইড, সেই সংকেতটা কি হচ্ছে Al2O3 বক্সাইড, TH2। ম্যাগনেসিয়ামের প্রধান আকরিকের নাম কি, কার্নালাইট ও হচ্ছে ডলোমাইট। তারপর দেখো জিঙ্কের প্রধান আকরিকের নাম কি, জিঙ্ক ব্লেন্ড, তারপর ক্যালামাইন, জিঙ্কাইট। লোহার প্রধান আকরিকের নাম কি, রেড হেমাটাইট, ম্যাগনেটাইট। তামার আকরিকের নাম হচ্ছে কপার গ্লান্স, তারপর হচ্ছে কপার পাইরাইটিস বা হচ্ছে চালকোপাইরাইটস বলা হয়। মিথেন, দেখো মিথেন CH4, মানে অ্যালকেনের সরলতম যৌগ, যেটাকে মার্স গ্যাস বলা হয়, পচা জলভূমিতে উৎপন্ন হয় এবং একে উত্তপ্ত করলে কার্বন পাওয়া যায়, যাকে কার্বন ব্ল্যাক বলে, সাপার কালিতে ব্যবহার করা হয়। এবং একটা জিনিস কি, যে মিথন একটা হচ্ছে গ্রিন হাউস গ্যাসগুলোর মধ্যে একটা হচ্ছে অন্যতম। তারপরে দেখো যে ইথিলিনকে কি বলা হয়, মাস্টার্ড গ্যাস বলা হয়, কাঁচা ফল পাকাতে ও সংরক্ষণে সাহায্য করা হয় ইথিলিন। তারপর দেখো যে অ্যাসিটিলিন, অক্সিঅ্যাসিটিলিন শিখা বা ঝালাইয়ের কাজে ব্যবহার করা হয়। এলপিজি মানে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, যার প্রধান উপাদান হচ্ছে বিউটেন, প্রোপেনও থাকে এবং এতে দুর্গন্ধযুক্ত মিথাইল মার্কাপটান মেশানো হয়। সিএনজি যেটা হচ্ছে দেখো যে কম্প্রেস ন্যাচারাল গ্যাস, যাকে চাপ প্রয়োগে সিলিন্ডারে
তরল হিসেবে সঞ্চিত করা হয়। পিভিসি পলিভিনাইল ক্লোরাইড এর মনোমারের নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলা হয়। অগ্নি নির্বাপক যন্ত্রে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। সালফিউরিক অ্যাসিডকে বলা হয় ওয়েল অফ ভিট্রিয়ল এবং হচ্ছে রসায়নের রাজা। H2SO4 এর আণবিক ভর কত হয়? 98 হয়। এবং যে কোনো রকম সমস্ত কম্পাউন্ড তৈরি করতে পরীক্ষাগারের সব থেকে বেশি ব্যবহার, তাই একে রসায়নের রাজা বলা হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কি বলা হয়? মিউরিয়াটিক অ্যাসিড বলা হয়। তারপরে নাইট্রিক অ্যাসিডকে কি বলা হয়? অ্যাকুয়াফার্টিস বলা হয়। দেখো যে 3 অনুপাত হাইড্রোক্লোরিক অ্যাসিড, সরি, দেখো 3 অনুপাত হাইড্রোক্লোরিক অ্যাসিড আর 1 অনুপাত 3 অনুপাত হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ 3HCl প্লাস হচ্ছে 1 অনুপাত নাইট্রিক অ্যাসিড, এদের মিশ্রণে উৎপন্নকে কি বলা হয়? অম্লরাজ বা অ্যাকুয়ারিজা বলা হয়, যেটা সোনা গলানোর কাজে, মানে বড়ধাতু, সোনা, রূপা এই সমস্ত গলানোর কাজে ব্যবহার করা হয়। তারপর দেখো যে রিং টেস্ট বা বলয় পরীক্ষা দ্বারা কি করা হয়? নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ পরীক্ষা করা হয়। রিং টেস্ট বা বলয় পরীক্ষা দ্বারা কোন অ্যাসিডের শনাক্তকরণ করা হয়? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণকে কি বলা হয়? বিলীয়মান রং। জামা কাপড়ে দেওয়ার ফলে কি হয়? উড়ে যায় উদ্বায়ী পদার্থ, তো পরবর্তীকালে রংটা থাকে না, সেই জন্য একে বিলীয়মান রং বলা হয়। 35% অ্যামোনিয়া জলীয় দ্রবণকে কি বলা হয়? লাইকার অ্যামোনিয়া বলে। তারপর দেখো যে 35% অ্যামোনিয়া জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলা হয়। যেসব জৈব যৌগ জলীয় দ্রবণে H+ আয়ন দেয় তাদেরকে কি বলা হয়? অ্যাসিড বলা হয়। তারপর যারা OH- আয়ন দেয় তাদেরকে ক্ষার বলা হয়, এবং এটাকে আরহেনিয়াসের তত্ত্ব বলা হয়। আরহেনিয়াসের তত্ত্ব বলা হয় যে যারা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H+ আয়ন দেয়, যারা OH- আয়ন দেয় তাদেরকে ক্ষার বলা হয়। তো দেখো যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপরে হচ্ছে তীব্র অ্যাসিড, এটা হচ্ছে হাইড্রোক্লোরিক, নাইট্রিক, এটা হচ্ছে তীব্র অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড, এটা হচ্ছে মৃদু অ্যাসিড, তোমাকে এক্সাম্পল হিসেবে দিতে পারি পরীক্ষায়। আর সোডিয়াম হাইড্রক্সাইড, তারপরে পটাশিয়াম হাইড্রক্সাইড তীব্র ক্ষার, তারপরে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড হচ্ছে কি? দেখো যে মৃদু ক্ষার। কোন অ্যাসিডে কি থাকে? তেঁতুলে দেখো থাকে হচ্ছে টার্টারিক অ্যাসিড, তারপরে আপেলে থাকে ম্যালিক অ্যাসিড, দইয়ে থাকে ল্যাকটিক অ্যাসিড, লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, পিঁপড়ের হুলে থাকে ফর্মিক অ্যাসিড, পাকস্থলীতে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবার দেখো যে কণাগুলো রয়েছে, এখান থেকে কোশ্চেন চলে আসে যে আলফা কণা কি হচ্ছে? এক ধরনের হিলিয়াম কণার স্রোত। তারপরে বিটা কণা হচ্ছে ইলেকট্রন কণার স্রোত। গামা রশ্মি হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আলফা কণার ভর ও আয়নন ক্ষমতা সব থেকে হচ্ছে বেশি, অর্থাৎ যার ভরটা বেশি হবে তার আয়নন ক্ষমতাটা বেশি হবে। গামা রশ্মির কোনো ভর নেই, গামা রশ্মি হচ্ছে নিস্তড়িত, এবং গামা রশ্মির ভেদন ক্ষমতা সব থেকে বেশি, অর্থাৎ যার ভর সব থেকে কম তার ভেদন ক্ষমতা কি হবে? সব থেকে বেশি হবে। তারপরে নেক্সট দেখো যে কোনো মৌলের মধ্যে উপস্থিত ইলেকট্রন বা প্রোটন সংখ্যা এবং মৌলের পরমাণু ক্রমাঙ্ক, অর্থাৎ একটা মৌলের মধ্যে যতগুলো ইলেকট্রন থাকবে প্রোটন সংখ্যাও ততগুলো থাকবে। তারপর দেখো যে প্রোটন ও নিউটনের যে সমষ্টি সেটাকে বলা হয় ভর সংখ্যা। যেসব মৌলের পরমাণু ক্রমাঙ্ক একই কিন্তু ভর সংখ্যা আলাদা তাদের কি বলা হয়? আইসোটোপ বলা হয়। যেমন 8-16, 8-17, 8-18। যাদের পরমাণু ক্রমাঙ্ক আলাদা কিন্তু ভর সংখ্যা এক তাদেরকে কি বলা হয়? আইসোবার বলা হয়। যেমন 19A40, 20CA40। তারপর যে নিউটন সংখ্যা সমান তাদের কি বলা হয়? আইসোটোন বলা হয়। 15P31, S16, S32। এবার দেখো যে এককটা ভীষণ ইম্পর্টেন্ট, একক থেকে একটা কোশ্চেন দেখবে পরীক্ষাতে আসবেই। পদার্থের পরিমাণের একক দেখো কি হচ্ছে? মোল। দীপন প্রাবল্য হচ্ছে ক্যান্ডেলা। তার আগে বলে দিই যে 7টা টোটাল আছে মৌলিক একক, যেগুলো হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়, তারপরে হচ্ছে উষ্ণতা, তারপরে হচ্ছে দীপন প্রাবল্য, তারপরে হচ্ছে পদার্থের পরিমাণ, আর হচ্ছে তোমার কি যেন একটা তড়িৎ প্রবাহ মাত্রা। 7টা হলো। তো দৈর্ঘ্যের একক কি জানো? যে মিটার। তারপরে ভরের একক হচ্ছে কেজি, সময়ের একক হচ্ছে সেকেন্ড, তারপরে হচ্ছে উষ্ণতার একক হচ্ছে কেলভিন, দীপন প্রাবল্য হচ্ছে ক্যান্ডেলা, তারপরে পদার্থের পরিমাণের একক হচ্ছে কি? মোল, তড়িৎ প্রবাহ মাত্রা কি হচ্ছে? অ্যাম্পিয়ার। অর্থাৎ এই টোটাল 7টা একক আছে যারা অন্যের উপর ডিপেন্ড করে না, বরং এদের দ্বারা অন্য একক তৈরি হয়। তাই পরীক্ষা দিতে পারে এদের মধ্যে কোনটি মৌলিক একক নয় বা কোনটি মৌলিক মানে ভৌত রাশি নয়, সেরকম দিয়ে কোশ্চেন দিতে পারে। তো এখানে লেখা আছে দেখো যে ভরের কেজি, উষ্ণতার হচ্ছে কেলভিন, তাপের হচ্ছে জুল, তারপরে বল হচ্ছে নিউটন, কার্যের হচ্ছে জুল, শক্তি হচ্ছে জুল, তারপরে ক্ষমতা এককও দেখো হচ্ছে ওয়াট, তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে অ্যাম্পিয়ার, বিভব প্রভেদ ভোল্ট, রোধের একক হচ্ছে ওহম। তারপরে মহাকর্ষীয় ধ্রুবক, অর্থাৎ এই বিশ্বের যে কোনো দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে, আকর্ষণ বলটা কি হয়? তাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ এইটাকে তুলিয়ে দিলে কি হয়? F=G m1 m2 বাই হচ্ছে r স্কোয়ার। এই জিটাকে কি বলা হয়? অভিকর্ষ ধ্রুবক বলা হয়।
তো দেখো যে মহাকর্ষীয় ধ্রুবকের এককটা হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, যার মানটা হচ্ছে 6.67 ইন্টু 10⁻⁻11 হয় মানটা, অর্থাৎ নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। সার্বজনীন গ্যাস ধ্রুবক হচ্ছে জুল পার মোল পার কেলভিন, মানটা কত 8.314 ইন্টু 10⁻7। আর্ক সিরিয়াসে যদি বলো তাহলে হচ্ছে আর্ক পার মোল পার কেলভিন, আর এসআই হলে 8.314 জুল পার মোল পার কেলভিন। যদি লিটার অ্যাটমসফিয়ারে বলো তাহলে হচ্ছে 0.822 লিটার অ্যাটমসফিয়ার। পিএই স্কেলের সাহায্যে কোন যৌগ কতটা অম্ল বা ক্ষার সেটা নির্ণয় করা হয়, মানে দিতে পারে যে ও অম্ল বা ক্ষার নির্ণয় করার জন্য কি স্কেল ব্যবহার করে, সেটা হচ্ছে পিএই স্কেল। সফট ড্রিঙ্কে আছে দেখো 2 থেকে 4, লেবু হচ্ছে 2.3, ভিনিগার হচ্ছে 2.4 থেকে 3.4, লালা রসে হচ্ছে 6.5 থেকে 7.5, বৃষ্টির জলে হচ্ছে 6। তারপরে দেখো যে কান্নাতে আছে 7.4, সমুদ্রের কান্না এটা 7 থেকে একটু কমই হয় বা 7 ধরে নেবে, 6.5 থেকে 7 ধরে নেবে। সমুদ্রের জল হচ্ছে 8.5, মিল্ক অফ ম্যাগনেসিয়া হচ্ছে 10.5, রক্তের হচ্ছে 7.4, ভীষণ ইম্পর্টেন্ট। মূত্র হচ্ছে 4.8 থেকে 8.4। এবার দেখো যে ধাতু সংকরগুলো রয়েছে কোনটা কিসের উপাদান, ব্রাশ হচ্ছে কপার আর জিঙ্কের, ব্রোঞ্জ হচ্ছে কপার আর টিন, বেল মেটাল বা কাঁসা হচ্ছে কপার আর টিন, গান মেটাল হচ্ছে কপার টিন আর হচ্ছে জিঙ্ক, জার্মান সিলভার হচ্ছে কপার জিঙ্ক নিকেল, ডুরালুমিন হচ্ছে অ্যালুমিনিয়াম 94%, ম্যাগনেসিয়াম কপার ম্যাঙ্গানিজ থাকে, স্টেনলেস স্টিল হচ্ছে লোহা থাকে, ক্রোমিয়াম থেকে, নিকেল থেকে, কার্বন থেকে অল্প পরিমাণে, বা এটাকে কলঙ্কহীন ইস্পাতও বলা হয়। তারপর দেখো যে লুকিং গ্লাস, অর্থাৎ যেগুলো বাস লরি বা বাইকের আমরা লুকিং গ্লাস বলি, সেটা সমতল দর্পণ ইউজ করা হয়। ভিউ মিরর হচ্ছে স্ট্রিট ল্যাম্প, তারপর হচ্ছে উত্তল লেন্স ব্যবহার করা হয়। সেলুনে দাঁতের চিকিৎসায় টর্চে অবতল দর্পণ ব্যবহার করা হয়। মায়োপিয়া কি, মায়োপিয়া হচ্ছে দূরের জিনিস দেখতে অসুবিধা হওয়া, সেটাকে বলা হয় যে মায়োপিয়া, মানে দূরের জিনিস দেখতে অসুবিধা হয় কিন্তু কাছের জিনিস ঠিক থাকে, অর্থাৎ অবতল লেন্স ব্যবহার করা হয়। হাইপার মেট্রোপিয়া মানে কি, কাছের জিনিস দেখতে অসুবিধা, এই ক্ষেত্রে উত্তল লেন্স ব্যবহার করা হয়। প্রেস বায়োপিয়া কি, এটা হচ্ছে বয়স বেশি হলে চোখের লেন্সের স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যায়, এক্ষেত্রে বাইফোকাল লেন্স ব্যবহার করা হয়। তারপরে ক্যাটারাক্ট মানে জানো যে ক্যাটারাক্ট মানে হচ্ছে চোখে ছানি পড়া, সেই ক্ষেত্রে কি করা হয়, যে কৃত্রিম লেন্স প্রতিস্থাপন করা হয় সেই ক্ষেত্রে। আর আরেকটা আছে সেটা হচ্ছে অস্টিগম্যাটিজম, অস্টিগম্যাটিজম অর্থাৎ এই ক্ষেত্রে লম্ব রশ্মি দেখতে অসুবিধা হয়, সেই ক্ষেত্রে সেটাকে অস্টিগম্যাটিজম বলা হয়। এই ক্ষেত্রে টোরিক লেন্স ব্যবহার করা হয়, টোরিক বা কোনো কোনো ক্ষেত্রে উত্তল লেন্সও ব্যবহার করা হতে পারে। তারপর দেখো যে প্রতিফলন, প্রতিফলন মানে কি, যে কোনো মাধ্যমে আলো আপতিত হয়ে যদি আবার সেই মাধ্যমে ফিরে আসে, এই ঘটনাটাকে বলা হয় আলোর প্রতিফলন। প্রতিফলনের উপর কি, সিনেমার পর্দা, তারপর যে পেরিস্কোপের ক্রিয়া, এগুলো হচ্ছে প্রতিফলন ধর্ম। তারপর দেখো যে প্রতিসরণ, প্রতিসরণ মানে কি, যে আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করার সময় কি হয়, তার আসল দিক থেকে কিছুটা বিচ্যুত হয়ে পড়ে, অর্থাৎ অভিলম্ব থেকে দূরে সরে যেতে পারে বা অভিলম্বের কাছে সরে যেতে পারে, সেই ঘটনাটাকে প্রতিসরণ বলা হয়। নক্ষত্রে ঝিকমিক করা, তারপরে জলের ভেতর কোনো দণ্ড রাখলে বাঁকা দেখা, দিনের দৈর্ঘ্য 4 মিনিট বেড়ে যাওয়া। তারপরে হচ্ছে আহ, কোনো কাঁচের তোমার গ্লিসারিনে জলে যদি বলকে রাখা হয় তাহলে দেখতে পাওয়া যায় না। বা হচ্ছে তোমার মনে হয় যে কোনো কিছু, এই তো দণ্ড এটা লেখা আছে, এগুলো হচ্ছে প্রতিসরণ ধর্ম। আলোর বিক্ষেপণ ধর্ম কি, বিক্ষেপণ ধর্ম হচ্ছে আকাশকে নীল দেখায়, তারপর হচ্ছে গোধূলি বিক্ষেপণ ধর্ম। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কি, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হচ্ছে মরুভূমিতে মরীচিকা হিরেকে উজ্জ্বল দেখা, গ্রীষ্মকালে রাস্তায় দূরে মনে হয় জল জমে আছে, জলের বুদবুদ, এগুলো হচ্ছে আলোর অভ্যন্তরীণ প্রতিফলন। তেজস্ক্রিয়তা, দেখো যে তেজস্ক্রিয়তা মানে কি, কোনো রশ্মি সাধারণ অবস্থাতেই কি হয়, যে ক্রমাগত এক ধরনের রশ্মি বিকিরণ করে, সেটাকে বলা হয় তেজস্ক্রিয়তা। যেমন হচ্ছে বেকারেল, তেজস্ক্রিয়তার একক হচ্ছে বেকারেল বা কুড়ি। আর যাদের নিউটন প্রোটনের যে রেশিওটা, প্রোটন বাই নিউটন রেশিওটা 1.5 এর বেশি হয় সেইগুলোই, বা হচ্ছে যাদের পরমাণু ক্রমাঙ্ক বেশি, মোটামুটি 282 83 এরকম, ইউরেনিয়াম থোরিয়াম, এগুলো হচ্ছে তেজস্ক্রিয় ধর্ম, তেজস্ক্রিয় মৌল। তো দেখো যে সূর্য ও নক্ষত্রদের সমস্ত শক্তির উৎস এবং হাইড্রোজেন বোমা নীতি, এটা হচ্ছে নিউক্লিয় সংযোজনের উপরে সৃষ্টি করে তৈরি হয়। পরমাণু বোমা যেটা, সেটা হচ্ছে নিউক্লিয় বিভাজনের উপর প্রতিষ্ঠিত। এরপর দেখো যে নিউটনের গতিসূত্রগুলো, যে নিউটনের প্রথম গতিসূত্র কি বলে, যে বাইরে থেকে বল প্রয়োগ না করলে বস্তুর অবস্থার পরিবর্তন হয় না, এবং স্থির বস্তু চিরকাল স্থির থাকে, গতিশীল বস্তু সরল রেখা ধরে সমবেগে চলতে থাকে। এই কথাটা মনে রাখবে, সরল রেখা ধরে সমবেগে চলতে থাকবে, নিউটনের প্রথম গতিসূত্র। এবং যেটা থেকে কি হয়, যে জাড্ডের ধারণা স্থিতিজাড্য গতিজাড্য, অর্থাৎ ওই যে তোমার আছে না, যে সামনের দিকে ঝুঁকে পড়া, পিছনের মানে স্থির বাস চলতে শুরু করলে কি হয়, সামনের দিকে ঝুঁকে পড়ে, আর যদি হঠাৎ ব্রেক কষে তাহলে এই সরি
সিরবাস যদি হঠাৎ চলতে শুরু করে তাহলে কি হয়, পিছনের দিকে ঝুঁকে যাই আমরা, আর যদি হঠাৎ ব্রেক করছে তাহলে সামনের দিকে ঝুঁকে পড়ি। এটা স্থিতিচার্য গতিচার্যের জন্য হয়, এটা কোন গতিসূত্র বলতে পারে। আর নিউটনের দ্বিতীয় গতিসূত্র যেটা, সেটা হচ্ছে বলের পরিমাপ হয়। তৃতীয় গতিসূত্র বা ভরবেগের সংরক্ষণ সূত্র, এরপরে বন্দুকের ক্রিয়া, তারপরে হোস পাইপ, জেট প্লেন বা বিমান চলাচল করে। দেখো পদার্থের ডিফিনেশন কি, পদার্থ হচ্ছে একটা পদার্থ হলো যার ভর আছে এবং কিছুটা স্থান দখল করে থাকে। বাষ্পীভবন কি, তরল থেকে গ্যাসে রূপান্তরিত হওয়ার ঘটনাটাকে কি বলা হয়, বাষ্পীভবন বলা হয়। যেমন তোমার হাতে নেল পলিশ ঢাললে বা স্পিরিট ঢাললে হাত ঠান্ডা মনে হয়, তার কারণটা কি, নেল পলিশ বা স্পিরিট ঢাললে পরে কি হয় যে প্রয়োজনীয় লিন তাপ যেটা, সেটা সেখান থেকে শোষণ করে নেয়, তার ফলে ওই জায়গাটা তাপ হারিয়ে ফেলে, তাই কি মনে হয়, ঠান্ডা মনে হয়। এবার দেখো যে ঊর্ধ্বপাতনকে কি বলা হয়, ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন বলা হয় ইংরেজিতে। যে কঠিন পদার্থ তরলে হয় না, সরাসরি বাষ্পে পরিণত হয়, এই ঘটনাটাকে ঊর্ধ্বপাতন বলা হয়। যেমন হচ্ছে ক্যাম্ফোর, তারপর হচ্ছে ন্যাপথলিন, তারপর হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, নিশাদল, এইগুলো কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়। তারপরে দেখো যে পরমাণু কি জিনিস, পরমাণু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, যাকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। যাকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না তাকে পরমাণু বলা হয়, এবং যার নির্দিষ্ট পারমাণবিক ভর আছে। তোমাকে এই জিনিসটা মনে রাখতে হবে যে পদার্থের ক্ষুদ্রতম কণা অর্থাৎ একটা পার্টিকেল, আর কি হচ্ছে যে মুক্ত অবস্থায় থাকতে পারে সেটাকে বলা হচ্ছে পরমাণু। আর অণুটা কি, পদার্থের ক্ষুদ্রতম একটা অংশ, মানে হচ্ছে পার্ট, এটা গুলিয়ে ফেলবে না, কণা আর অংশের মধ্যে গুলিয়ে ফেলবে না। যারা কি করে যে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, কিন্তু পরমাণুটাই কি হচ্ছে, সে অংশগ্রহণ করে, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাই পরমাণু হচ্ছে একটা ক্ষুদ্রতম কণা, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, মুক্ত অবস্থায় থাকতে পারে না। কিন্তু অণু কি হচ্ছে, ক্ষুদ্রতম অংশ, মুক্ত অবস্থায় থাকতে পারে, আর রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। ভালো করে দেখে নেবে, এটা হচ্ছে ফান্ডামেন্টাল জিনিস, সেগুলো থেকে কোশ্চেন আসতে পারে। তারপরে নেক্সট দেখো যে মৌল, মৌল মানে হচ্ছে একটি পরমাণু বিশিষ্ট, সেটাকে মৌল বলা হয়। মোট মৌল আছে 118টি, যার মধ্যে 94 হচ্ছে প্রাকৃতিক মৌল। ঘরের উষ্ণতায় গ্যালিয়াম আর সিজিয়াম দুটি মৌল হচ্ছে তরল, আর ঘরের উষ্ণতায় পারদ আর ব্রোমিন হচ্ছে তরল। তারপর তরল ধাতু হচ্ছে পারদ, তরল অধাতু হচ্ছে ব্রোমিন। তারপর যে আয়োডিন হচ্ছে সব থেকে ভারী অধাতু। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম ধাতু হলেও নরম, এদেরকে ছুরি দিয়ে কাটা যায় এবং এদের আপেক্ষিক গুরুত্ব একের থেকে কম। আর্সেনিক আর অ্যান্টিমনি হচ্ছে ধাতু কল্প। নিষ্ক্রিয় মৌলগুলি হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এদেরকে নোবেল গ্যাসও বলা হয়। এবং এদের সর্বশেষ কক্ষে কি থাকে, অষ্টক পূর্ণ হয়ে থাকে, অর্থাৎ এরা 18তে অবস্থিত থাকে, 18 শ্রেণীতে। এখানে যখন বললাম তখন এটা বলেই দিই যে পর্যায় সারণীর জনক হচ্ছে মেন্ডেলিভ। তো প্রথমে কি বলেছিল যে পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজানো হয়, পারমাণবিক গুরুত্ব অনুযায়ী পর্যায় সারণীকে সাজানো হয়। কিন্তু পরবর্তীকালে সমস্যা হলো, যেমন আর্গন, তারপরে হচ্ছে তোমার পটাশিয়াম, এইগুলোকে নিয়ে বা এরকম কিছু মৌলকে কারো কম বেশি থাকা সত্ত্বেও উল্টোপাল্টা ভাবে সাজানো হয়। তো তাই সেই জন্য পরবর্তীকালে এক্সোসি আবিষ্কারের পর কি হয়েছিল, যে আধুনিক পর্যায় সারণী যেটা, সেটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী সাজানো হলো, পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী। তাই আধুনিক পর্যায় সূত্র যেটা কিসের উপর নির্ভরশীল, সেটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্কের উপরে, আর আগে ছিল পারমাণবিক গুরুত্বের উপরে। তাই আধুনিক পর্যায় সূত্রের জনক কাকে বলা হয়, মোজলেকে। এবং আধুনিক দীর্ঘ পর্যায় সূত্র যদি বলা হয়, মানে আগে ছিল তোমার 7টা পর্যায়, আগে ছিল 7টি পর্যায় আর 9টি শ্রেণী, আর এখন হচ্ছে 7টা পর্যায় আর হচ্ছে 18টা শ্রেণী আছে। আর আধুনিক দীর্ঘ পর্যায় সূত্র বা হচ্ছে ইন্টারন্যাশনাল নিয়ম অনুযায়ী যদি বলা হয়, ইউপ্যাক নিয়ম অনুযায়ী, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে নিলস বোর। এই 7টি পর্যায় বা 18টি শ্রেণী, এটিতে হচ্ছে নিলস বোর সাজান। তারপরে দেখো যে গ্রাফাইট ও গ্যাস কার্বন ধাতু হলেও তাপ ও তড়িৎ পরিবহনে সুপরিবাহী। হিরে তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী। রূপো হচ্ছে তড়িতের উত্তম পরিবাহী, মানে বেস্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি হচ্ছে সিলভার, রূপো। নেক্সট হচ্ছে দেখো যে সরি, এটা বেস্ট কন্ডাক্টর মানে তোমার উত্তম পরিবাহী, যে হ্যাঁ বেস্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, তো হচ্ছে রূপো, ঠিকই বললাম। তারপরে দেখো সোডিয়াম ও পটাশিয়াম ঠান্ডা জলের সঙ্গে তীব্রভাবে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে। সোডিয়াম আর পটাশিয়াম খুব সক্রিয়, তাই এদের কেরোসিনে রাখা হয়। তারপর যে ক্যালসিয়াম হাইড্রক্সাইড জলের সঙ্গে অল্প বিক্রিয়া করে। লোহা, অ্যালুমিনিয়াম, জিঙ্ক ঠান্ডা বা গরম জলের সঙ্গে বিক্রিয়া করে না, বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে। আর লেড, কপার, সোনা, রূপা এরা কোনো অবস্থাতে জলের সঙ্গে বিক্রিয়া করে না। মানুষের ব্যবহৃত প্রথম ধাতু হচ্ছে তামা। লেড তড়িৎ পরিবহন খুব কম করে, মানে লেড ধাতু হলে তড়িৎ পরিবহন খুব কম করে। সব থেকে ভারী ধাতুর নাম কি হচ্ছে অসমিয়াম। হীরক হচ্ছে
কঠিনতম পদার্থ। মুক্তার প্রধান উপাদানের নাম কি? সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। চুনি এবং নীলকান্ত মণির রাসায়নিক নাম হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড বা হচ্ছে L2O3 বা কোরান্ডাম বলা হয় একে। তোমাকে ড্রাই আইস বা শুষ্ক বরফ বলা হয়। কঠিন কার্বন ডাই অক্সাইডকে কি বলা হয়? ড্রাই আইস বা হচ্ছে শুষ্ক বরফ বলা হয়। তারপরে মিথেন হাইড্রেট CH4.23H2O, এইটাকে কি বলা হয়? মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বা হচ্ছে আগুন বরফ বলা হয়। এবার দেখো যে ব্যারোমিটারের পাঠ ধীরে ধীরে কমলে বৃষ্টিপাতের সম্ভাবনা, ব্যারোমিটারের পাঠ ধীরে ধীরে বাড়লে আবহাওয়া শুষ্ক ও রোদোজ্জ্বল হবে, দ্রুত যদি কমে তাহলে সেক্ষেত্রে ঝড়ের সম্ভাবনা, আর হঠাৎ বেড়ে গেলে হচ্ছে প্রবল বেগে শুকনো বায়ু হওয়ার সম্ভাবনা। গন্ধক কি হয়? গন্ধক দেখতে কেমন হয়? হলুদ বর্ণের হয়, আয়োডিনের বাষ্প বেগুনি বর্ণের হয়, ক্লোরিন সবুজাভ হলুদ হয়, জিঙ্ক হচ্ছে রূপলি হয়, পারদ রূপার মতো চকচকে হয়। তারপর দেখো যে ব্রোমিন লাল রঙের হয়, নাইট্রোজেন বাদামি রঙের হয়, অ্যামোনিয়ার গন্ধ ঝাঁঝালো হয়, নাইট্রোজেনের গন্ধ বর্ণহীন হয়, হাইড্রোজেন সালফাইড পচা ডিমের মতো হয়। উফ, বাপরে! তোমাদের এনভায়রনমেন্টাল স্টাডিজ আর এই 4টে সাবজেক্ট এখন শেষ করলাম। রাত্রেবেলা বাকিগুলো আর্টসের সাবজেক্টগুলো শেষ করার চেষ্টা করছি। ঠিক আছে? তাই চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। মোটামুটি সন্ধ্যে 6টা 7টার মধ্যে তোমরা বাকি ইতিহাস, ভূগোল বা ইন্ডিয়ান পলিটি যে থেকে কোশ্চেন আছে, স্ট্যাটিক যে কারেন্ট অ্যাফেয়ার্স, ওই সমস্ত জিনিসটা ওই ভিডিওর মধ্যে কভার করে দেবো। আরেকটা জিনিস দেখো, সামনে তোমরা যারা কলকাতা পুলিশ কনস্টেবল বা হচ্ছে এসআই এর জন্য নতুন যে সমস্ত ভ্যাকান্সি বের হবে পুলিশের, তার জন্য যদি এখন থেকে যদি প্রিপারেশন করতে যাও তাহলে তোমাদের জুন মাসের ফার্স্ট উইক থেকে নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে। যারা ফ্রিলির জন্য করতে চাও, ফ্রিলিও তো বটে, এবং যার জন্য যারা এসআই করতে চাইছো, মানে এসআই এর কোর্স প্রিলিমেন একসঙ্গে প্রথম থেকে শুরু হয়ে যায়। তো এসআই এর ক্ষেত্রে যারা মেনের প্রিপারেশন করতে চাইছো সমস্তরা জুন মাস থেকে নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে। তোমরা যদি যোগাযোগ করতে চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, সমস্ত ডিটেলস জেনে যাবে।